ফ্রান্সকে মিড ব্লক পারই হতে দেয় না মিডফিল্ড পার হয়ে, মানে আপনি 81 মিনিটস পর্যন্ত অন টার্গেট কোনো শট নাই এই ফ্রান্সের, যারা সবচেয়ে বেশি অ্যাটেম্প নেওয়া দল, সবচেয়ে বেশি ক্রস করা দল, সবচেয়ে বেশি ধরুন অলমোস্ট সবচেয়ে বেশি গোল করা দল। আর্জেন্টিনা সবচেয়ে বেশি করেছে, তারা একটা কম করেছে। ফ্রান্স আর আর্জেন্টিনার ফাইনাল হবে, আবারও 2022 কাতার ওয়ার্ল্ড কাপের পুনরাবৃত্তিটা হবে, কিন্তু ফ্রান্স যে এইভাবে আসলে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেবে, নাকি স্পেনকে পেয়ে আসলে আর্জেন্টিনার জন্য আরেকটু কঠিন হয়ে গেল মিশন? কারণ এই স্পেনকে আসলে এই পর্যন্ত পুরো জার্নিতে লামিন ইয়ামালের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স দেখিনি, সেটা একেবারেই স্পষ্ট। কিন্তু গতকাল আবার লামিন বেশ জ্বলে উঠেছিল। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছে আমি তাজিন খন্দকার। ডালাস থেকে আটলান্টা বিশ্বকাপের সেমিফাইনালে যেন এক চরম নাটকীয়তা। একদিকে ফরাসিদের দাপট আর অন্যদিকে ইয়াংস্টার লামিনের স্প্যানিশ বিস্ফোরণ। 22,000 দিনের আক্ষেপ ঘুঁচিয়ে ইংল্যান্ডের কামব্যাক মিশন বনাম অপরাজয় আর্জেন্টিনা লড়াই। এই ইতিহাসগুলো এখন কেমন হতে পারে ফাইনালের মঞ্চে যাওয়ার জন্য, সেসব নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। আমরা যাচ্ছি তার কাছে। তিতুমির, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। গতকাল রাতে একটা আনপ্রেডিক্টেবল থ্রিলার দেখলাম, যেটা আসলে এই বিশ্বকাপের শুরু থেকে আমার এক্সপেকটেশন ছিল যে ফ্রান্স আর আর্জেন্টিনার ফাইনাল হবে, আবারও 2022 কাতার ওয়ার্ল্ড কাপের পুনরাবৃত্তিটা হবে, কিন্তু ফ্রান্স যে এইভাবে আসলে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দেবে, আপনার কি ফার্স্ট হাফ দেখার পরেও মনে হয়েছে কিনা যে কামব্যাক আসলে করবে ফ্রান্স? না, ফার্স্ট হাফ দেখার পর অবশ্য ডাউটটা বেড়েছে যে ফ্রান্স উইল কাম ব্যাক, বিকজ তাদের খেলাতে ওই চার্মটা পাওয়া যাচ্ছিল না যেতে ওয়ার্ল্ড কাপে তারা দেখিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। ফলে বরং স্পেন যেভাবে খেলছিল, যেরকম ডমিনেট করছিল মিডফিল্ড, ডিফেন্স, এবং ফ্রান্সকে যেটা শুরু থেকে চিন্তা ছিল যে ফ্রান্সকে তারা সাফোকেট করবে, ঠিক সেটাই করেছে। যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা বল পজিশন অলমোস্ট 50-50, কিন্তু ফ্রান্সকে মিড ব্লক পারই হতে দেয় না মিডফিল্ড পার হয়ে, মানে আপনি 81 মিনিটস পর্যন্ত অন টার্গেট কোনো শট নাই এই ফ্রান্সের, যারা সবচেয়ে বেশি অ্যাটেম্প নেওয়া দল, সবচেয়ে বেশি ক্রস করা দল, সবচেয়ে বেশি ধরুন অলমোস্ট সবচেয়ে বেশি গোল করা দল। আর্জেন্টিনা সবচেয়ে বেশি করেছে, তারা একটা কম করেছে। কিন্তু সেই ফ্রান্সকে যখন ধরুন ওই বলাই হচ্ছিল যেটা লড়াইটা হবে ফ্রান্সের অ্যাটাক ভার্সেস স্পেনের মিডফিল্ড, অ্যাট দ্য সেম টাইম স্পেনের ডিফেন্স এত সলিডারিটি দেখিয়েছে, এবং ধরুন কয়েকবারই তারা বল পেয়েছে, এবং ফ্রান্সের জন্য যেটা খুব ডেঞ্জারাস, ডিরেক্ট বল নিয়ে কুইক লং পাস থেকে ঢুকে যাওয়া, সেরকম তারা কয়েকবার অ্যাটেম্পও পেয়েছে। কিন্তু এমবাপ্পে যখন দেখলাম যে ফার্স্ট থেকে বল নিয়ে এগুচ্ছে 1-1, হঠাৎ করে দেখি আরও ডিফেন্সে তার সঙ্গে আরও 2-3 জন যোগ হয়ে যাচ্ছেন। ফলে অলওয়েজ ডি বক্সে স্পেন নিজেদের ওভারলোড করে রাখতে সমর্থ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা দ্রুত অ্যাটাকে উঠেছে, এবং অর্গানাইজড ওয়েতে যখনই সুযোগ পেয়েছে, মাঝখানে তো ধরুন ওই 3 জনের পাশাপাশি এই পাশ থেকে ইয়ামাল ওয়াজ মোর কার্যকর আমি বলবো এই ম্যাচে। অন্যদিকে এমবাপ্পের কাছে যখন বল যাচ্ছিল না, অ্যাট দ্য সেম টাইম তারা শুধু এমবাপ্পেকেই ডিঅ্যাক্টিভেট করে নাই, অলিসেকে, যারা এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি অ্যাসিস্ট, এবং মনে করা হচ্ছে যে এই ফ্রান্সের এই দুর্দান্ত দলটার পেছনে ধরুন অলিসের একটা বড় ক্রেডিট আছে। সেই অলিসেও কালকে তারা মোটামুটি ইনঅ্যাক্টিভ করে ফেলেছে। সো স্পেন যেটা করেছে, বলটা তাদের কাছেই রাখা, নিজেদের মধ্যে ছোট ছোট বিল্ড আপে অ্যাটাকে যাওয়া, তারা তাদের কাজটাই ঠিকঠাক করেছে। এবং এটা করতে গিয়ে তারা ধরুন যে ফ্রান্সের কাছে আসলে এটা কোনো অ্যান্সার ছিল না। এই ফ্রান্স ইউরো, নেশনস লিগের সেমিতেও হারলো, ওয়ার্ল্ড কাপের সেমিতেও হারলো, এবং ফ্রান্সের কিন্তু আসলে এটা একটা প্রতিশোধের মঞ্চই ছিল। সেখানে এইভাবে করে আসলে হেরে যাওয়া, এইটা কিলিয়ান এমবাপ্পে যেভাবে করে এগিয়ে যাচ্ছিলেন, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখি বড় দলগুলো যাদেরকে আমরা বড় বিবেচনা করছি, যে কোনো একটা ম্যাচে গিয়ে বড় একটা ধাক্কা খেয়ে ফেলে, এবং সেটা যে ফ্রান্স এইরকম একটা ম্যাচে যেখানে ফাইনালে এক পা দিয়ে রাখার মতো অবস্থা, সেখানে গিয়ে ধাক্কা খাবে, এইটা আসলে ফ্রান্সের জন্য বড় একটা কি বলবো রিগ্রেটের জায়গাও কিনা, যে মানে ছোট ছোট কিছু ভুল না। অফকোর্স ছোট ছোট ভুল, মানে কি আপনি দেখেন প্রথমে ডিগনারের এই ভুলটা, মানে দ্যাট ওয়াজ আ সিলি মিস্টেক ফ্রম আ ডিফেন্ডার। আপনি যখন আপনি জানেন যে এইরকম একটা ম্যাচে এটা একটা পেনাল্টি অপরচুনিটি, এবং সেটা তিনি করলেন। এবং এইটার পরে আসলে ফ্রান্সের বড় সেটব্যাকটা হয়েছে তাদের প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে যখন স্যালিবার ইনজুরিতে তিনি মাঠ ছেড়ে গেলেন। সো আমার এই দুটো জিনিস আসলে ফ্রান্সকে ম্যাচ থেকে কার্যত মেন্টালিও একটু পিছিয়ে দেয়, এবং ম্যাচে তো তারা পরিসংখ্যানের দিক থেকেও আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকে। ফলে তার রিপ্লেস তারা করেছে, এবং তারা নিজেরা চেষ্টা করেছে অ্যাটাকে উঠতে, কিন্তু কখনোই আর স্পেনের ডিফেন্সটা পার করতে পারেনি। এখন এই স্পেন যদি প্রথমে গোল দেয়, তারা আসলে যে কতটা আরও বেশি সলিড হয়ে যায় সেটা আমরা এই ম্যাচেও দেখলাম। কিন্তু ফ্রান্সের কাছে যে একেবারে কোনো জবাব থাকবে না, এটা আসলে আমরা ভাবতে পারি নাই, স্পেশালি ওয়েন দে হ্যাভ প্লেয়ার লাইক এমবাপ্পে, ডেম্বেলে অ্যান্ড ওলিসে। কিন্তু ফ্রান্সের মিড যেটা করেছে, তাদের ওই কানেকশনটা বন্ধ করেছে।
অ্যাট দ্য সেম টাইম এমবাপ্পে এবং ওলিসের কাছে বল যাচ্ছিল খুব কম। উল্টো তারা তাদের ধরুন কুকুরে এক পাশে দিয়ে যেরকম বারবার উঠেছে ট্র্যাক ব্যাক করেছে, সেইটারও আসলে কোনো আনসার ফ্রান্সের কাছে ছিল না। তারা স্পেনকে থামানোর কোনো সুযোগ তো ছিল না, বরং তারা নিজেরা বারবার থেমে যাচ্ছিল। ফলে স্পেন আমার মনে হয় যে একেবারে ডোমিনেট করে যেটা বলে সেটাই তারা করেছে। পুরো ম্যাচে ধরুন ফ্রান্স যা শট নিয়েছে 80 মিনিটের পরে মোটে 3টা অন টার্গেট শট তারা নিতে পেরেছে। সো স্পেনের দিক থেকে আমি বলবো যে এটা একটা মাস্টার ক্লাস, এবং তারা আসলে এখন ফাইনালে যেই আসুক দে উইল বি ফেভারিট। একদম। এবং ফ্রান্সকে নিয়ে যেটা বলছিলাম আমি, যে আমার প্রত্যাশা ছিল আর্জেন্টিনার সঙ্গে ফাইনালটা হবে, সেই উত্তেজনাটা তো একটু কমে গেল নাকি স্পেনকে পেয়ে আসলে আর্জেন্টিনার জন্য আরেকটু কঠিন হয়ে গেল মিশন? কারণ এই স্পেনকে আসলে এই পর্যন্ত পুরো জার্নিতে লামিন ইয়ামালের কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স দেখিনি, সেটা একেবারেই স্পষ্ট। কিন্তু গতকাল আবার লামিন বেশ জ্বলে উঠেছিল। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। সো আর্জেন্টিনার জন্য এইটা আবার একটু ভয়ের কারণ কিনা? কারণ আর্জেন্টিনা প্রত্যেকটা প্রতিপক্ষের সঙ্গেই এবারে ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচেই খুব কাঠখড় পুড়িয়েই কিন্তু জিততে হয়েছে। হয় কামব্যাক করেছে, না হয় গোল খেয়ে একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে নিজেদেরকে ম্যাচে ফিরিয়েছে। এটা তো একটা অশনি সংকেতই দেয় ফাইনালের আগে। দেয়। এখন ধরুন যখন আপনি এই ফর্মুলার রেজাল্ট পাবেন তখন আসলে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, এবং ফ্রান্স দে আর গেটিং রেজাল্টস, দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের জন্য তো এটা একটা ইগোর ব্যাপার। এখন ধরুন না, ফ্রান্স 2022 সালে যেভাবে খেলে চ্যাম্পিয়ন হচ্ছে এবার তারা সেভাবে খেলছে না। আমার মনে হয় স্কালোনি তার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছেন, ম্যাচিউরড হচ্ছে দলটা রয়েছে। ম্যাচিউরড ইন দ্য সেন্স ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ধরুন 2018 সেমিফাইনাল যেভাবে আর্জেন্টিনা খেলেছিল 2022-এ তারা সেভাবে আর খেলেনি, এবং 2026-এ এসে তারা আরও নিজেদেরকে চেঞ্জ করেছে। কি চেঞ্জ করেছে? আর্জেন্টিনা এখন আর প্রথমত অল আউট অ্যাটাকে আমরা আর্জেন্টিনাকে আর যেতে দেখি না। ইভেন ম্যাচে পিছিয়ে থাকলেও তারা নিজেদের স্ট্র্যাটেজিতেই ফিক্স থাকে, এবং আর্জেন্টিনা এবার উইং প্লে করছে না। তারা আর্জেন্টিনার সবচেয়ে বড় ঝামেলা, আপনার কাছে আমার এটাই প্রশ্ন ছিল, আর্জেন্টিনার সবচেয়ে বড় ঝামেলা দুই পাশের দুই উইং, যেখানে আসলে যেটা ধরুন যে ডিমারিয়ার অভাব আসলে আর্জেন্টিনার পুরো। এখন ডিমারিয়া নাই বলে আপনি একবারে উইং খেলা বন্ধ করে দিবেন, এটা হচ্ছে স্কালোনির নতুন স্ট্র্যাটেজি এবার, অ্যান্ড হি ইজ গেটিং রেজাল্টস ফ্রম ইট। সো এগেন সেই জায়গাটাই সাফার করছে, বাট হয় না যে আপনার এটা একটা কমফোর্ট জোন হয়ে গেছে স্কালোনি, যে ও যদি পিছিয়ে পড়ে ও জানে যে হিজ টিম উইল কাম ব্যাক। এবং কিন্তু এছাড়াও আপনি দেখেন সে তার প্রথাগত ট্র্যাডিশনাল একাদশের বা লাইন আপের বাইরেও সে যাচ্ছেন, এবং এইটা আরেকটা আমার মনে হয় যে তার একটা স্টাবননেস, কারণ সে তার এই টিমে ফিক্স থাকতে চায়। যেমন ধরুন ডিপল পারফর্ম করছে না গত দুটো ম্যাচ, বাট তারপরে সে ডিপলকে দিয়ে হয়তো আজকেও স্টার্ট করাবে। কিন্তু সেই জায়গাটায় যদি তিনি আর একটু রিস্ক নিতেন, রিস্ক বলবো আমি কারণ হি ইজ নট টেকিং এনি রিস্ক, মানে স্কালোনি এবার কোচ হিসেবে একদম রিস্ক ফ্রি ফুটবল খেলছেন, দলটাকেও রিস্ক ফ্রি রাখছেন। সেটা করতে গিয়ে ওই যেটা বললাম যে তিনি গোল খাচ্ছেন, ফাইট করছেন, কিন্তু ম্যাচ জিতছেন। কিন্তু স্পেনের সঙ্গে যদি যায় আর্জেন্টিনা ফাইনালে, তার আগে তো ইংল্যান্ড পড়তে পারে। আমরা আসলে ধরেই নিয়েছি যে আর্জেন্টিনা ফাইনালে যাচ্ছে, বিকজ ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা এটা আসলে একটা ফাইনালে, বিকজ এই দুইটা দলের যে হিস্ট্রি, এই দুইটা দলের যে হিস্ট্রি, এবং এখন অলরেডি দেখতেছি যে রেড অ্যালার্ট নাকি জারি করছে ইউএসএ রিগার্ডিং আর্জেন্টিনা ইংল্যান্ড ফ্যান। দুদেশের মিডিয়াতে দুদেশের দলের কথাবার্তায় একটু একটু করে আসছে। সো দিস ইজ নট গোইং টু বি জাস্ট আ ম্যাচ, এটা একটা ওয়ারের মতোই হতে যাচ্ছে, কারণ ঘুরে ফিরে আসলে ওই ফকল্যান্ড ওয়ার আসবে, 86 ম্যারাডোনা আসবে, 98 বেকহাম আসবে। সো সেইটা মাথায় রেখে এই ম্যাচটা আসলে আর্জেন্টিনার জন্য একটা বড় পরীক্ষা আমার মনে হয়। এবং এই যে রাজনৈতিক একটা দ্বন্দ্ব কিন্তু এখানে বড় একটা ইস্যু, যেখানে ফকল্যান্ড যুদ্ধ থেকে শুরু করে 86 বিশ্বকাপে সেই হ্যান্ড অফ গড গোল সবকিছু মিলে, ইনফ্যাক্ট এবার আর্জেন্টিনা আসলে যেটা চেয়েছে ফিফার কাছে রীতিমতো একটা আবদার নিয়ে গেছে যে তারা অ্যাওয়ে জার্সি পরে খেলবে। এবং অ্যাওয়ে জার্সি পরে খেলার কারণটা হচ্ছে তারা সেই 86 বিশ্বকাপে যেমন অ্যাওয়ে জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে, এবারও তারা সেটাই চায়। এখন সেই 86-এর পুনরাবৃত্তি কি এবার হবে কিনা? প্রথমত এটা আসলে একটা কুসংস্কারই বটে, বাট ওই যে একটা বিশ্বাস তো থাকে, এবং আর্জেন্টিনা দলটা খুব ইমোশনাল, সো দে আর ইমোশনালি ড্রিভেন। তাদের কাছে ম্যারাডোনা একটা ইমোশন, এবং লিওনেল, আপনি যেটা বললেন পুনরাবৃত্তি হবে কিনা, এখন দেখেন লিওনেল মেসি তার ক্যারিয়ারে অলমোস্ট ম্যারাডোনার সবগুলো ফুটস্টেপ সে অনুসরণ করেছে একদম। সো দ্যাটস দ্য অনলি থিং ওয়াজ লেফট, যে সে ইংল্যান্ডের সঙ্গে কখনো ফেস করে নাই। এখন প্রবাবলি এইটা একটা গডস উইশ যে ইংল্যান্ডের সঙ্গে তিনি ফেস করবেন, এবং এরকম একটা মঞ্চে অ্যাট দ্য সেমিফাইনাল। সো এইটা হতে পারে লিওনেল মেসির আইদার হিস্ট্রি, তিনি হয়তো এই ম্যারাডোনার মতো করে রিমেম্বার হবেন এগেনস্ট ইংল্যান্ড, অথবা ধরুন হতে পারে যে লিওনেল মেসির এইখানেই শেষ এগেনস্ট ইংল্যান্ড। সো প্রবাবলি দ্যাটস হিজ ডেস্টিনি, হু নোজ।
বাট হোয়াট এভার ইট ইজ, আজকের ম্যাচে ধরুন ওই ঘুরে ফিরে এই বিষয়গুলো আসতেই থাকবে এবং লিওনেল মেসি উইল বি দ্য কি প্লেয়ার ওয়ান্স এগেন। এবং ইংল্যান্ডের অবভিয়াসলি তাকে নিয়ে আজকে আলাদা পরিকল্পনা থাকবে, কিন্তু কোনো কিছুই আসলে যথেষ্ট হবে না শেষ পর্যন্ত যদি লিওনেল মেসি যেভাবে খেলছেন এই ওয়ার্ল্ড কাপে। এমবাপ্পে তো এখন আর রেস থেকে অনেকটাই ছিটকে গেলেন। তো লিওনেল মেসির আজকের ম্যাচেও আইদার তিনি আমার মনে হয় একইভাবে তিনি অ্যাসিস্টের ভূমিকায় থাকবেন গোল করার চেয়ে বেশি। এবং একটা বিষয় আমার একটু চোখে পড়েছে, যেটা হচ্ছে কেইন এবং জুড বেলিংহাম দুইজনেরই এবারে বিশ্বকাপে আলাদাভাবে একই টিম থেকে 6টা করে গোল, এবং এটা একটা রেকর্ড। সো এই বেলিংহাম এবং কেইন ইন্ডিভিজুয়াল যদি আমি করি, ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারের গর্ডন গ্রিনিস থেকে শুরু করে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি আছে। এবারে তাদের পারফরমেন্স দেখে আসলে একটা দারুণ একটা ফুটবলই আসলে ইংল্যান্ডের কাছ থেকে অনেকদিন পরে আমরা দেখছি। সেই জায়গায় তাদের হাইট তো এটা একটা বড় ম্যাটার করে, কারণ সেট পিস থেকে যখন জুড বেলিংহামের মতো কেউ আসলে শটটা নিতে যাচ্ছে, তখন আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য সেইটাকে ফেস করা বা সেই জিনিসটাকে ফেস করা তো একটু কঠিন হতেই পারে। না শুধু সেট পিসই না, তারা যে পরিমাণ ক্রস এবং এরিয়াল বল অ্যাটাকে যাচ্ছে, আর্জেন্টিনার ডিফেন্সের জন্য এটা তো চিন্তারই। ধরুন তারা গত 3 ম্যাচে 5টা গোল কনসিড করেছে, এগেইনস্ট কেপ ভার্দে, ইজিপ্ট 2টো করে, সুইজারল্যান্ডের সঙ্গে একটা। সো আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে তো এই প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই জায়গাটায় স্পেশালি টেনশনটা হচ্ছে যে লিসান্দ্রো এবং রোমেরো এরা যে পরিমাণ ফাইনাল থার্ডে গিয়ে অপারেট করছে অপোনেন্টের, তারা সেভাবে ট্র্যাক ব্যাক করে আসতে পারছে এবং ফলে কাউন্টার ট্রানজিশনে আর্জেন্টিনা গোল হজম করছে। তো সেই জায়গাটায় আজকে আমি জানি না স্কালোনি হয়তো লিসান্দ্রো এবং রোমেরোর জন্য রোলটা একটু চেঞ্জ করে দিতে পারেন, প্রবাবলি তাদেরকে মোর নিজেদের ডি বক্সে থাকতে হতে পারে। বিকজ আপনি যেটা বললেন, হ্যারি কেইন এবং বেলিংহামকে যে পরিমাণ ক্রস এবং এরিয়াল বল দিবেন, ধরেন সাকা এবং অন্য প্রান্ত থেকে গর্ডন, দুর্দান্ত তারা এইভাবেই খেলছেন। সেই জায়গাটায় ধরুন আর্জেন্টিনা তারা তাদের মতো করেই খেলবে, বিল্ড আপ প্লে এবং ওই লিওনেল মেসিকে কেন্দ্র করে কখনো মাঝখান দিয়ে ঢোকা, খেলেই আসলে আর্জেন্টিনাকে আমরা খেলতে দেখছি। আমরা সেভাবে আজকেও উইং হয়তো ব্যবহার করতে দেখব না, আনলেস স্কালোনি তার ধরুন আজকে যদি লো সেলসকে প্রথম থেকে নামান কিংবা পাশে নিকো গঞ্জালেসকে নামান, কিন্তু সেটা তিনি করবেন বলে মনে হয় না, যেটা বেসিক্যালি আমি হইলে হয়তো চাইতাম বা আজকে সেটাই হওয়া উচিত বলে মনে হতে পারে। সম্ভাবনাটা কি দেখছেন যে অপরিবর্তিত একাদশ একদম সেম কোয়ার্টার ফাইনাল অপরিবর্তিত একাদশী নিয়েই নামবেন তিনি, যেহেতু কোনো ইনজুরির ইস্যুও নাই, ফলে এই একাদশটাই থাকবে। লিওনেল মেসির সঙ্গে আলভারেজই স্টার্ট করবেন, মার্টিনেজকে তিনি বেঞ্চ থেকেই খেলাবেন। কিন্তু চ্যালেঞ্জটা হবে হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সের, যেটা আবারও বললাম, লিসান্দ্রো, রোমেরো এবং ধরুন এই দুই পাশে যেটা আছে তাগলিয়াফিকো এবং মলিনা যদি স্টার্ট করেন, তো তারা হচ্ছে আজকে আসলে হ্যারি কেইন এবং বেলিংহামের সঙ্গে একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কারণ দ্যাটস ট্রু যে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ফর দ্য ফার্স্ট টাইম ইজ প্লেইং আপ টিম হু ইজ আন্ডার 10 র্যাঙ্কিং। সো মেবি ধরুন তাদের সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট এটা, এর সঙ্গে হিস্ট্রি যোগ হচ্ছে, দু দলের দৈরথ এবং বৈরিতা যোগ হচ্ছে, সেই সব কিছু মিলে একটা জিনিসে শুধু আর্জেন্টিনা অ্যাডভান্টেজ থাকবে আমি বলবো, সেটা হচ্ছে নার্ভের দিক থেকে। আর্জেন্টিনা ধরুন এই ম্যাচগুলো এত খেলে ফেলেছে, 2টো ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলার পরে, এবং গত 3টা ম্যাচ যেভাবে তারা খেলেছে, তাতে দে নো হাউ টু হ্যান্ডেল বিগ ম্যাচ প্রেশার, যেটা ইংল্যান্ডের জন্য প্রবাবলি এই জায়গাটায় তাদের একটু কঠিন হবে, কারণ 22,000 দিন ধরে তারা আসলে এরকম, স্পেশালি যদি ম্যাচ টাইব্রেকে যায়, দেন ইংল্যান্ড ইট উইল বি ডিফিকাল্ট টু হোল্ড দেয়ার নার্ভ। আসলে এমিলিয়ানো মার্টিনেজ ওই জায়গাটায় বস, এবং তিনি অ্যাস্টন ভিলাই থেকে এই সমস্ত প্লেয়ারদের জানেন তারা কিভাবে খেলে। সুইজারল্যান্ডের বিপক্ষে যে কয়েকটা সেভ তিনি দিয়েছেন, গোল ব্যবধানটা কিন্তু আরো অনেক বেশি হতে পারে। হ্যাঁ, এবং তারপর কিন্তু তিনি বলেছেন যে হি ইজ নট ইন বেস্ট শেপ ইয়েট প্রবাবলি, এবং তিনি বলেছেন যে তিনি আসলে যথেষ্ট করছেন না 2022 এর মতো। আসলে যেরকম দেখেছি ওই শেপে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ নেই, সেখানে আসলে জায়ান্ট প্লে যেটাকে বলে, সেটাই আসলে এটার জন্য সে জমা করে রাখছে। কোয়ানসার একটা নিষেধাজ্ঞা আছে, তারপরে রিম জেমস রাইসের ইনজুরি ঘাটতি আছে, সেই সব জায়গা থেকে আসলে ইংল্যান্ডের এই রক্ষণটাকে কিভাবে আসলে আর্জেন্টিনা সামলাবে, একদম ছোট্ট করে একটু জানতে চাই। ইংল্যান্ডের রক্ষণটাকে আসলে সামলাবে এগেইন আর্জেন্টিনার ধরুন ওই যেটা তারা করছে, প্রথমত হচ্ছে মিডফিল্ড থেকে আজকে আমরা হয়তো দেখবো যে পারাদেসকেই, যদি আর্জেন্টিনা যদি 4-1-3-2 ফরমেশনে খেলে, সো পারাদেস উইল বি কি প্লেয়ার দেয়ার, সে ওই কানেক্টটা করবে লিওনেল মেসি এক প্রান্তে এবং মার্টিনেজকে বল যোগান দেয়। ফলে ম্যাকালিস্টার আজকেও দেখবেন ফাইনাল থার্ডে অপারেট করছে, উঠে যাচ্ছে এবং নামছে, এবং সেই জায়গাটায় ডিপলের রোল হবে আজকে এই উইংগুলোকে থামানো, ট্রানজিশন ফুটবল, ট্রানজিশন অ্যাটাক যেগুলো তিনি থামাতে পারছেন না, এবং অ্যাট দ্য সেম টাইম মেসির পেছনে ডিপলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও তাকে পেতে হবে। সো মেইনলি আজকে পারাদেস উইল বি এগেন কি রোলে থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম ধরুন ওই পারাদেস থেকে আসলে মূলত বলটা অপারেট করা হবে আজকেও আর্জেন্টিনার, এবং সেইভাবেই তারা ঢুকতে চাইবে এগেইন তাদের মতো করেই বিল্ড আপ প্লে, পজিশনাল ফুটবল যেভাবে খেলে। কিন্তু ইংল্যান্ডের বরং ডিরেক্ট ফুটবল এবং ইংল্যান্ডের ওই লং বলকে কিভাবে ঠেকাবে আর্জেন্টিনার ডিফেন্স, সেটা হচ্ছে আসলে চিন্তার জায়গা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।